তেহরানে ব্যাপক অভিযান চালাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের পাল্টা হামলা, মিত্রদেশের মার্কিন ঘাঁটি ও রাডার ধ্বংস। রাজধানীর ফিলিং স্টেশনগুলোয় দীর্ঘ লাইন, ঝিনাইদহে পাম্প কর্মচারীদের মারধরে যুবকের মৃত্যু, নাটোরে 10,000 লিটার ডিজেল উদ্ধার। এতিম আলেম ওলামাদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের ইফতার, জাকাতের ব্যবস্থাপনার মাধ্যমে প্রতি বছর 5 লাখ পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্য। হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা জাকাত দিতে পারি। এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারগুলোকে হয়তো পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইরান জুড়ে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। বিপর্যস্ত রাজধানী তেহরান, ভয়াবহ হামলার শিকার ঐতিহাসিক মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ব্যাপক ক্ষতিগ্রস্ত ইস্পাহান, কোম ও নাতাঞ্জের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামরিক স্থাপনা নয়, টার্গেট করা হচ্ছে দেশটির আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল। এদিকে ইরানের নৌবাহিনীর 42টি জাহাজ ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাতভর দফায় দফায় হামলা, বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে তেহরান। রাজধানীর পাশাপাশি ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ বাহিনীর তাণ্ডবে বিপর্যস্ত ইরানের ইস্পাহান, কোম, নাতানজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামরিক ঘাঁটি, কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাই নয়, আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল লক্ষ্য করেও হামলা চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। তেল আবিবের দাবি, বিমান হামলায় নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অফ স্টাফ আলী আসগর হেজাজি। কোম শহরে বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 2 জন। বিস্ফোরণে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে নাতানজ। বিধ্বংসী অভিযানের ছবি ও ভিডিও প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সেনা কমান্ড সেন্টকম। ইরানের মিসাইল লঞ্চার ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হয়েছে এ যাবৎকালের সবচেয়ে ব্যাপক বোমাবর্ষণ। ইরান যুদ্ধে আমরা খুবই ভালো করছি, ফলাফলেই সেটি স্পষ্ট। এটা অসাধারণ যে আমরা 3 দিনে তাদের নৌবাহিনীর 42টি জাহাজ ধ্বংস করেছি, যার মধ্যে কয়েকটি বিশাল আকৃতির। আমরা তাদের বিমান বাহিনীকে ধ্বংস করে দিয়েছি, তাদের যোগাযোগ ব্যবস্থাও ধ্বংস করে দিয়েছি। মার্কিন সেন্টকম জানিয়েছে 1 সপ্তাহে ইরানের 3,500-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ধ্বংস করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্থাপনা, অবকাঠামো, এমনকি আবাসিক এলাকাও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইরানের অব্যাহত হামলায় বাংকারে আশ্রয় নিচ্ছে লাখ লাখ ইসরায়েলি। শনিবার রাত থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার পরিধি বৃদ্ধি করেছে ইরান। তেল আবিব, হাইফা সহ বিভিন্ন অঞ্চলে বসবাসরত ইসরায়েলিরা ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এদিকে আরব দেশগুলোয় অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নতুন ধরনের মিসাইল ছুড়েছে ইরান। সংযুক্ত আরব আমিরাতে, বাহরাইন, কাতার ও সৌদি আরবের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে বেশ কিছু মিসাইল। ইরানি মিসাইল আঘাত হানতেই ভয় আতঙ্কে ছুটোছুটি ইসরায়েলিদের। যে যেভাবে পারছে ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। আয়রন ডোম কিংবা ডেভিড স্লিংয়ের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইরানের মিসাইল। আবাসিক এলাকা সহ কৌশলগত অবস্থানে আছড়ে পড়ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। শনিবার নতুন করে হামলার পরিধি বাড়ায় তেহরান। নতুন ধরনের মিসাইল দিয়ে চালানো হয় হামলা। ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত 200-এর বেশি মিসাইল ছোড়া হয়েছে। বাংকারের স্থান সংকুলন না হয় বিভিন্ন স্থাপনার আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নিচ্ছে ইসরায়েলিরা। প্রাণ বাঁচানোর তাগিদে সেখানে অবস্থান করতে বাধ্য হচ্ছে তারা। এদিকে শুক্রবারের ব্যাপক ক্ষয়ক্ষতির পর শনিবারও বিস্ফোরণ হয়েছে জেরুজালেমে। এর পাশাপাশি তেল আবিব এবং হাইফাতেও আঘাত হানে মিসাইল।
শুধু ইসরায়েলি নয়, আরব দেশগুলো থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা জোরদার করেছে ইরান। আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় হামলা হয়েছে ইরাকে। টার্গেট করা হয় একাধিক তেল ক্ষেত্র। বসরায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বিদেশি তেল কোম্পানির কর্মীদের আবাসিক স্থাপনা লক্ষ্য করে হামলা হয়। ধ্বংস করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে থার্ড রাডার। কাতারের মার্কিন ঘাঁটিতে থাকা FS-132 রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে প্রতিবেশীদের উপর হামলায় দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি বলেন, এসব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে হামলা না হলে আর পাল্টা হামলা চালাবে না তেহরান। বলেন, আরব দেশগুলোতে হামলার কোনো অভিপ্রায় ছিল না দেশটির। সৌদি আরব, কাতার আর বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য ছিল বলে জানান তিনি। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক দাবি করে নাগরিকদের বার্তা পাঠিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সীমিত পরিসরে দুবাই ও আবুধাবি থেকে বিমান চলাচলের অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমি ইরানের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাই। তবে দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের ওপর আর হামলা না হলে আমরাও আর আক্রমণ করব না। গতকাল ইন্টারিম কাউন্সিলের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে। ক্ষমা চাওয়ার মাধ্যমে ইরান তার প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানে আরও কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন তিনি। শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে দাবি করেছেন তিনি। ট্রাম্প বলেন, ইরান উপসাগরীয় প্রতিবেশীদের লক্ষ্য করে আর হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরামহীন হামলার কারণে তারা এটি করতে বাধ্য হয়েছে। ট্রাম্পের দাবি, তেহরান মধ্যপ্রাচ্য দখল করে শাসন করতে চেয়েছিল। হাজার হাজার বছরের মধ্যে এবারই প্রথম তারা প্রতিবেশী দেশগুলোর কাছে হার স্বীকার করেছে। তবে ট্রাম্পের ব্যাখ্যাকে ভুল বলে মন্তব্য করেছে তেহরান। পারস্য উপসাগরের কাছে দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মাল্টার পতাকাবাহী ট্যাঙ্কারে হামলার পর লক্ষ্য বানানো হয়েছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী একটি নৌযানও। IRGC দাবি, তাদের নিষেধ উপেক্ষা করেই লুইস পি নামের ট্যাঙ্কারটি হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হচ্ছিল। সেটিকে প্রতিহত করতে ড্রোন হামলা চালানো হয়েছে। এটি মার্কিন মালিকানাধীন বলে দাবি তাদের। এর আগে পারস্য উপসাগরেই প্রিমা নামের মাল্টার পতাকাবাহী ট্যাঙ্কারে হামলা চালায় IRGC নৌবাহিনী। তবে এসব হামলায় মেলেনি কোনো রকম হতাহতের খবর। ইরানের মেরিন ট্রাফিক ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায়, জ্বালানি তেল ও রাসায়নিক পরিবহন করছিল প্রিমা। রমজানে অসাধু উপায়ে নিত্যপণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম, আলেম উলামা ও মাশায়েখদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এই আহ্বান জানান তিনি। বলেন, জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করতে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লাখ পরিবারকে জাকাত দেবে সরকার। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক ইফতার আয়োজনে এসব কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতি রমজানের প্রথম দিনে এতিম ও ওলামা মাশায়েখদের সম্মানে বিএনপি ইফতার মাহফিলের আয়োজন করলেও এবার সেই ঐতিহ্যে ছেদ পড়ে। রমজানের 17তম দিনে যমুনায় দেশের বিশিষ্ট আলেম ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন প্রধানমন্ত্রী। মা খালেদা জিয়ার পথ অনুসরণ করে এতিম শিশুদের সাথে কুশল বিনিময় করেন সরকার প্রধান। দারিদ্র্য বিমোচনায় জাকাত ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা উল্লেখ করেন সরকার প্রধান। বলেন, প্রতি বছর হতদরিদ্র 5 লাখ পরিবারকে 50,000 থেকে 1 লাখ টাকা জাকাত দেওয়ার চিন্তা করছে সরকার। ধনী দরিদ্র সব মিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা প্রায় 4 কোটির মতো। এসব পরিবারগুলোর মধ্যে যদি দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লক্ষ পরিবারকে আমরা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা জাকাত দিতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারগুলোকে হয়তো পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। এ সময় রমজানকে লাভ ও লোভের মাস বানিয়ে মানুষকে কষ্ট না দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রমাদান মাসকে আমাদের ভেতরে কেউ কেউ লাভ লোভ মাস হিসাবে বানিয়ে ফেলে। পবিত্র রমাদান মাসেও যারা অশুদ্ধ পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। জনগণের কল্যাণে সরকারের প্রতিটি কর্মসূচি ঠিকভাবে বাস্তবায়নে সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করেন তারেক রহমান। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
যুদ্ধ পরিস্থিতিতে প্রয়োজনীয় জ্বালানি তেলে নিরবিচ্ছিন্ন সরবরাহ সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার। এই তথ্য জানিয়ে জ্বালানি বিভাগ বলছে, এখন পর্যন্ত তেলের মজুদ পর্যাপ্ত। সংকট মোকাবেলায় জনগণকে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির কথা জানিয়েছেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জানান, আপাতত তেলের দাম বাড়াবে না সরকার। যুদ্ধ না থামলে বা সংকট আরও ঘনীভূত হলে তার সামাল দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি মন্ত্রণালয়ের। আর বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের পাশাপাশি মালয়েশিয়া বা ভারত থেকেও আমদানির প্রস্তুতি নিতে হবে। মাহফুজ মিশুর রিপোর্ট। যুদ্ধ শুরুর সপ্তাহ না পেরোতেই আন্তর্জাতিক বাজারে দিন দিন বাড়ছে জ্বালানি তেলের দাম। এরই মধ্যে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ছাড়িয়েছে $92। ইরান ইসরায়েল যুদ্ধের পর গড়ে দাম বাড়ল 30% মতো। ফলে সারা পৃথিবীতেই টালমাটাল জ্বালানির বাজার। ইস্টার্ন রিফাইনারি দেশের একমাত্র তেল শোধনাগার। পেট্রোলিয়াম কর্পোরেশনের হিসেবে ডিজেল পেট্রোল যা আছে তা দিয়ে চলবে আর 11-12 দিন। অকটেনের মজুদ আছে 3 সপ্তাহের মতো। এসব খবরে উদ্বেগ বেড়েছে মানুষের। অনেকটা ভয় আর আতঙ্ক থেকে পেট্রোল পাম্পগুলোতে তাই উপচে পড়া ভিড়। এরই মধ্যে রেশনিং প্রক্রিয়া চালু করে যানবাহন অনুযায়ী সর্বোচ্চ তেল নেয়ার পরিমাণ বেঁধে দিয়েছে সরকার। এখন তেল ছাড়া তো মার্কেটিং এ জব করি, উপায়ও নাই। তেলের সংকট, যার কারণে তেল পাচ্ছি না ভাই। দিন শেষে ওনারা তো পাম্পে কিন্তু তেল ঠিক স্টক করে রাখতেছে, কিন্তু আমাদের দিচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেবো তেল? এ অবস্থায় বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আনতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা ফার ইস্ট কান্ট্রি বলি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতন সেই ধরনের দেশগুলো এক ধরনের উৎস হতে পারে। আর একটা উৎস যেটা আছে সেটা হলো যে আমাদের এই সামগ্রিক পরিস্থিতিতে ভারতের সাথে যে পাইপলাইনটা আমাদের আছে ডিজেলের, সেই পাইপলাইনের মাধ্যমে যদি আমরা ভারত থেকে আমদানি করতে পারি তাহলে একটা স্বস্তি আমাদের আসতে হবে। সে বিষয়ে আমাদের কূটনৈতিক তৎপরতাটা দরকার আছে। সংকটের পূর্বাভাস পেয়ে বিকল্প পথে হাঁটছে জ্বালানি বিভাগও। বিপদের এই সময়ে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর। জ্বালানির জন্য তো আমরা আমদানি নির্ভর, এটা তো অস্বীকার করে লাভ নেই। তো এখন যেখান থেকে মূলত সোর্সিংটা হয় সেসব জায়গায় সংকটটা বাড়ছে। তাই এক্সট্রিম কেসে আমাদের তো সব অল্টারনেটিভ ভাবতে হবে। যদি সংকট আরো ঘনীভূত হয় তখন আরো নতুন নতুন বিকল্প এক্সপ্লোর করতে হবে। এখন পর্যন্ত আমরা বেশ কিছু বিকল্প নিয়ে কাজ করছি। উচ্চ মূল্যে কিনে হলো সাপ্লাইটা স্মুথ রাখার চেষ্টা করছি। আমরা জানি না কতটুকু পারবো। বিদ্যমান পরিস্থিতি নিয়ে ছুটির দিন শনিবারও জ্বালানি খাতের নীতি নির্ধারকদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সম্ভাব্য করণীয় নিয়ে মন্ত্রণালয়কে নির্দেশনা দেন সরকার প্রধান। আমার মজুদ আছে, কিন্তু ওই যুদ্ধ কবে থামবে কেউ তো আমরা জানি না। তা আগে থেকে আমার ঘর ঠিক করতে হবে না, সঞ্চয়টা রাখতে হবে না? সেই জন্য আমরা এই সঞ্চয়টা করছি। আমাদের আরও 2টো ভ্যাসেল আসছে 9 তারিখে। সুতরাং আমাদের যে শর্টেজ পড়ার কোনো সুযোগ নাই। তারপরেও যেহেতু যুদ্ধ চলছে, তা আমাদেরকে খুব হিসাব করে চলতে হবে। মন্ত্রী স্পষ্ট করেন, কোনোভাবেই মজুদদারি বরদাস্ত করবে না সরকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল নেয়াকে কেন্দ্র করে বাকবেতনটার জেরে পিটুনিতে এক যুবক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যায় বোতলে করে তেল নিতে আসেন নীরব হোসেন। এ সময় বোতলে তেল দিতে অপারগতা প্রকাশ করে পাম্পের কর্মচারীরা। পরে নীরব হোসেন পাশের পাম্পে চলে যায়। ফেরার পথে তাজ ফিলিং স্টেশনে অন্য একজনকে বোতলে তেল দেওয়া দেখে প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সাথে তার বাকবেতনটা হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে নীরবকে পিটিয়ে গুরুতর আহত করে কর্মচারীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক নীরবকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় পাম্পের 3 কর্মচারীকে আটক করেছে র্যাব। তো আমরা ইতিমধ্যে সন্দিগ্ধ 3 জনকে অ্যারেস্ট করেছি এবং আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এই ঘটনার সাথে আসলে একজন জড়িত ছিল নাকি বেশি জড়িত ছিল, এখন পর্যন্ত আমার কাছে এতটুকু তথ্য আছে। নাটোরের সিংড়ায় বাঁশঝাড়ে মাটির নিচে পানির ট্যাঙ্কিতে 10,000 লিটার ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে উপজেলার নিঙ্গইন এলাকায় অভিযান চালানো হয়। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিঙ্গইন ভাটুপাড়া মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাঙ্কিতে 10,000 লিটার ডিজেল মজুদের খবর পান তারা। পরে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা মেলে। পরে বিপুল পরিমাণ তেল অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী রুবেল হোসেনকে 5,000 টাকা জরিমানা করা হয়। সে সাথে উদ্ধারকৃত তেল দোকানে স্থানান্তর করে স্বাভাবিক প্রক্রিয়ায় বিক্রির নির্দেশ প্রদান করা হয়।
রাজশাহীতে ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপির জামায়াতের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। নিহত হয়েছেন আলাউদ্দিন নামে জামায়াতের এক কর্মী, আহত বেশ কয়েকজন। শনিবার রাত ৮টার দিকে মোহনপুর উপজেলার সাকুয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শশাকুয়া ঈদগাহ বড় মসজিদের তারাবির নামাজের আগে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগ নিয়ে আলোচনা সভা ছিল। এ সময় পছন্দের লোককে নিয়োগ দেওয়া নিয়ে সংঘর্ষে জড়ায় স্থানীয় জামায়াত ও বিএনপি কর্মীরা। আহত হন বেশ কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আলাউদ্দিনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি জামায়াতের কর্মী বলে নিশ্চিত করেছেন জামায়াতের উপজেলা আমির। এই ঘটনার পর থেকে আগুন জ্বালিয়ে রাজশাহী নওগাঁ মহাসড়ক অবরোধ করেন জামায়াতের নেতাকর্মীরা। সাউন্ড বক্সে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে আটকের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত শাহবাগ এলাকা। শনিবার রাত ৯টার কিছু পরে শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোর ডাক দেয় ডাকসুর বাম জোট সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আফরোজা ইমি সহ আরও কয়েকজন। পরে জাতীয় ছাত্র শক্তি বৈষম্য বিরোধী আন্দোলন নেতাকর্মীরা ও ডাকসুর কয়েকজন নেতা এসে মাইক সহ আন্দোলনরতদের থানায় সোপর্দ করে। ইমি সহ ২ জনকে থানায় সোপর্দ করা হয়। এ সময় কয়েকজন সাংবাদিকদের উপর আক্রমণ করতে দেখা যায়। রমনা থানার ডিসি মাসুদ আলম জানান, সিসিটিভির ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লায় একটি মন্দির ও মসজিদের ককটেল নিক্ষেপ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন ৩ জন। আহতরা হলেন কালীগাছতলা মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী এবং বাগানবাড়ি মসজিদের মুসল্লি আব্দুল বারেক ও জিহাদ। শনিবার সন্ধ্যায় নগরীর ঠাকুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যা ৬:৩০টার দিকে কালীগাছতলা মন্দিরে শনি পূজা চলাকালীন সময়ে মণ্ডপে একটি ককটেল ছুড়ে মারে ৩ দুর্বৃত্ত। অবিস্ফোরিত ককটেলটি লাঠি দিয়ে সরিয়ে ফেলার সময় আহত হন পুরোহিত। দুর্বৃত্তরা সেখান থেকে যাওয়ার পথে একটি মসজিদের সামনে আরও ২টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এদিকে মন্দিরের সামনে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি ব্যাগ হেফাজতে নিয়েছে পুলিশ। আলামত সংগ্রহ করেছি, আমাদের তদন্ত চলবে এটা, এবং আমাদের এক্সপার্ট টিম আসবে, ঢাকা থেকে এক্সপার্ট টিম আসতেছে। এটি কী ধরনের ককটেল সেটাও আমরা পরীক্ষা করে দেখব, আর কারা ঘটিয়েছে সেটা আমরা এখনই বলতে পারতেছি না। আমরা একটু তদন্ত করে আমরা পরবর্তীতে আপনাদের বলতে পারবো যে সরকার গঠন করতে না পেরে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এটি দল। আর এমন মন্তব্য করেছেন মাদারীপুরের ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। শনিবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কুকরাল এলাকার আহমদিয়া কামিল মাদ্রাসা মাঠে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। খোকন আরও বলেন, দেশে একটি সুন্দর নির্বাচন হয়েছে। হেরে গিয়ে যখন প্রধানমন্ত্রী হতে পারেননি, ঠিক তখনই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা শুরু করেছে একটি পক্ষ। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব নাগরিককে সঙ্গে নিয়ে আগামী রাষ্ট্র গঠন করার পরিকল্পনা করেছেন। প্রত্যেকটি মানুষ যাতে তাদের মৌলিক অধিকার ভোগ করতে পারে সে বিষয়ে কাজ করছে বর্তমান সরকার। সমাজ কল্যাণ, সাংবাদিকতা, উদ্যোক্তা ও ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য 4 নারী পেলেন রাধুনী কীর্তিমতী সম্মাননা 2025। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে 7 মার্চ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়া হয় এই সম্মাননা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত মনোনয়ন এবং অভিজ্ঞ বিচারক মণ্ডলীর দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন 4 কীর্তিমতী। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আটকম লিমিটেডের চেয়ারপারসন গীতিয়ারা সাফিয়া চৌধুরী, পিসিবি উইমেন উইংসের চেয়ারপারসন এবং ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা। আরও উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং স্কয়ার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা সহ দেশের বরেণ্য ব্যক্তিবর্গ। পুরস্কার প্রদান পর্বে অনুসন্ধানমূলক সাংবাদিকতার জন্য কীর্তিমতী সাংবাদিক সম্মাননা পান কাউসার সোহেলি। বঞ্চিতা নামক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে কীর্তিমতী হিতৈষী সম্মাননা পান নূর নাহার। কীর্তিমতী উদ্যোক্তার সম্মাননায় ভূষিত হন ওসামত সোরাইয়া ফারহানা রেশমা। কীর্তিমতী ক্রীড়াবিদ হিসেবে সম্মাননা লাভ করেন ঋতুপর্ণা চাকমা। সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।